এক রাজপুত্র, যিনি দিনে মৃত কিন্তু রাতে জীবিত। তার জীবন লুকিয়ে আছে একটি ব্যাঙের পেটের ভিতর। কিন্তু রাজপ্রাসাদের ভিতরেই কেউ একজন চাইছিল রাজপুত্রের চরম ক্ষতি। সুবর্ণপুর রাজ্যে সুখ সমৃদ্ধির অভাব ছিল না, তবু রাজপ্রাসাদের অন্তরে ছিল গভীর শূন্যতা। রাজা ও তার দুই রানী দীর্ঘদিন ধরে সন্তানের আশায় প্রহর গুনছিলেন। এত বড় রাজ্য, কিন্তু এই রাজ্যের কোনো উত্তর আধিকারী নেই। আমার মনে শান্তিও নেই। হে প্রভু, ঈশ্বর নিশ্চয়ই একদিন আমাদের প্রার্থনা শুনবেন। হ্যাঁ মহারাজা, ধৈর্য ধরুন, সব একদিন ঠিক হয়ে যাবে। আমি আপনাকে সন্তান দেব। কিরণমালার মুখে মিষ্টতা থাকলেও তার অন্তরে ছিল হিংসার আগুন। যদি সন্তান আসে তাহলে সে যেন আমারই হয়, চন্দ্রলেখার নয়। এক দুপুরে রাজপ্রাসাদের ফটকে এলেন এক সাধু, ভিখারি বেশে। মা, আমাকে একটু অন্ন দেবে? এসো বাবা, আপনার সেবা করতে সুযোগ পাওয়া আমার পরম সৌভাগ্য। তোমার মনের বাসনা আমি জানি মা। বাবা, আমার কোল শূন্য, এটাই আমার বড় দুঃখ। এই গাছের শিখরটি গ্রহণ করো। এই শিখরটি সিলে ভালো করে বেটে তারপর খাবে। দেখবে ঈশ্বরের কৃপায় তোমার পুত্র সন্তান হবে। কিন্তু এই কথা কাউকে বলবে না। আপনার আশীর্বাদ আমার শক্তি। না বাবা, আমি এ কথা কাউকে বলবো না। চন্দ্রলেখা আনন্দের সাথে শিখরটি গ্রহণ করলেন। কিছুদিনের মধ্যেই চন্দ্রলেখা গর্ভবতী হলেন। প্রাসাদের চারিদিকে আনন্দ ছড়িয়ে পড়ল এবং 10 মাস পর চন্দ্রলেখার কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। আজ আমার প্রার্থনা পূর্ণ হলো। আমার সোনা বাবা, তোমার নাম রাখবো উত্তম কুমার। দিদি, অভিনন্দন, আজ আমাদের রাজ্য তার উত্তরসূরি পেল। কিরণমালা চন্দ্রলেখাকে অভিনন্দন জানালেও তার চোখে ছিল স্পষ্ট হিংসার ছাপ। এই ছেলে একদিন সিংহাসনে বসবে, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই সিংহাসনে বসবে আমার পুত্র। উত্তম কুমার আস্তে আস্তে বড় হতে লাগল। তার প্রিয় বন্ধু মন্ত্রীর ছেলে ধীরেন। উত্তম কুমার ও ধীরেন সারাদিন একসাথেই খেলা করে। রাজপুত্র, আজ দেখবে খেলায় আমিই জিতবো। ও, শেষ পর্যন্ত দেখো কে জেতে। একদিন হঠাৎ খেলতে খেলতে তাদের খেলার বলটি গড়িয়ে চলে গেল কিরণমালার প্রাসাদের ভিতর। কার এত দুঃসাহস? ছোট মা, আমার ভুল হয়ে গেছে, বলটা ফেরত দিন দয়া করে। আজ দিলুম, কিন্তু সাবধান, আর যেন কোনোদিন এই ঘরে বল না আসে। উত্তম কুমার কিছু বুঝল না, কিন্তু কিরণমালার মনে জমল বিষ। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই উত্তম কুমারকে কিভাবে জব্দ করা যায়। হঠাৎ একদিন উত্তম কুমার ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সমগ্র রাজ্য চিন্তিত হয়ে পড়ল। রাজা ও রানী চন্দ্রলেখা সবাই খুব ভেঙে পড়ল। রাজামশাই যেমন করেই হোক আমাদের ছেলেকে বাঁচান। হ্যাঁ রানী, আমি দেখেছি কি করা যায়। মন্ত্রী বৈদকে খবর দাও, এখনই তাকে রাজপ্রাসাদে নিয়ে এসো। মন্ত্রী সোজা চলে গেল রাজবৈদ্যের কাছে এবং রাজবৈদ্য সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে এসে তার চিকিৎসা শুরু করে দিল। রাজামশাই, চিকিৎসাতে কিছু ধরা পড়ছে না। আমি ঠিক বুঝতে পারছি না উত্তম কুমারের কি হয়েছে। আমার এতদিনের চিকিৎসাবিদ্যা আজ প্রশ্নের মুখে। তাহলে বৈদ্য, এখন উপায় কি? আমি একবার আমার গুরুদেবকে স্মরণ করি, যদি তিনি কিছু করতে পারেন। উত্তম কুমারকে সুস্থ করে তোলার জন্য রাজবৈদ্য তার গুরুদেবকে আমন্ত্রণ জানালেন এবং সাথে সাথে রাজবৈদ্যের গুরুদেব এসে হাজির হল রাজপ্রাসাদে। কিন্তু বৈদ্যের গুরুদেব চিকিৎসা করার পর জানালো, রাজামশাই, কোনো রোগ কিন্তু আপনার পুত্রের শরীরে পাওয়া যাচ্ছে না। আমিও ঠিক বুঝতে পারছি না রাজপুত্র কিভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখনের কি উপায় আছে?
যে করেই হোক আমার উত্তরাধিকারীকে বাঁচাতেই হবে। যে আমার পুত্রকে সুস্থ করে তুলতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করব। যখন চারিদিকে সবার কপালে চিন্তার ভাঁজ, তখন হঠাৎ রাজপ্রাসাদে আগমন ঘটে সেই সাধুর, যার আশীর্বাদে আজ রাজা তার উত্তরাধিকারী পেয়েছে। ওম নমঃ শিবায়। কিরে, এখন খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। হ্যাঁ সাধু বাবা, এখন আমাদের ঘোর বিপদ। জানি জানি, আমি সব কিছু জানি। আমাকে আর কিছু বলতে হবে না। এখন উত্তম কুমার খুব অসুস্থ, তাই তো? হ্যাঁ সাধু বাবা, ডাক্তার বৈদ্য সবাই জবাব দিয়ে দিয়েছে। আমি সব জানি। কোনো বৈদ্য কিছু করতে পারছে না। এই রোগের ওষুধ শুধুমাত্র আমার কাছেই আছে। তাড়াতাড়ি বলুন বাবা, বেশি দেরি করবেন না, না হলে আমার পুত্র শেষ হয়ে যাবে। আমার কথা মন দিয়ে শোনো। তোমার পুত্রের জীবন তার শরীরের মধ্যে নেই, আছে এক ব্যাঙের ভেতর। রাজবাগানের ভেতর যে একটা পুকুর আছে, সেই পুকুরে থাকে একটা ব্যাঙ। সেই ব্যাঙটিও তোমার পুত্রের সাথে একদিনেই জন্ম নিয়েছে। ওই ব্যাঙের পেটের ভেতর আছে একটা পাথর। ওই পাথরটি হলো তোমার পুত্রের জীবন কাঠি। তাহলে এখন কি করতে হবে সাধু বাবা? এখন ওই পুকুরে খাবার কমে গেছে, তাই ব্যাঙটি এখন অনাহারে আছে। আর সেই কারণেই উত্তম কুমার আজ অসুস্থ। শোনো, ওই পুকুরে খাবার দেওয়ার ব্যবস্থা করো। দেখবে তোমার পুত্র আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই কথা যেন কেউ জানতে না পারে, না হলে রাজপুত্রের আরো বড় বিপদ আসবে। না সাধু বাবা, কেউ জানতে পারবে না, আমি কাউকে বলবো না। রানী চন্দ্রালেখা গোপনে পুকুরে খাদ্য দিলেন। খাদ্য দেওয়ার পর ব্যাঙটি পেট ভরে খাবার খেল। তার কিছুদিনের মধ্যেই রাজপুত্র উত্তম কুমার সুস্থ হয়ে উঠল। মা, আমি এখন অনেকটাই ভালো আছি। সব ঈশ্বরের কৃপা। কিন্তু এক দাসী সাধু বাবা ও রানী চন্দ্রালেখার মধ্যে হওয়া কথার কিছু অংশ আড়ি পেতে শুনে ফেলেছিল। রানীমা, শুনেছি রাজপুত্রের জীবন নাকি অন্য কোনো প্রাণীর মধ্যে লুকানো আছে। কি বলছিস তুই? কোথায় থেকে জানলি এইসব? আর কোনো প্রাণীর ভেতর আছে উত্তম কুমারের জীবন? তা ঠিক মতো শুনতে পাইনি। এক সাধু বাবা সেই কথা রানী চন্দ্রলেখাকে বলছিল। তখন আমি লুকিয়ে লুকিয়ে সেই কথার কিছু অংশ শুনে ফেলেছি। ঠিক আছে, বাকি আমি বুঝে নেব। আমি ঠিক বের করে নেব ওই উত্তম কুমারের জীবন কোন প্রাণীর মধ্যে লুকিয়ে আছে। আবার একদিন রাজপুত্র উত্তম কুমার ও মন্ত্রীপুত্র ধীরেন একসাথে যখন বাগানে খেলছিল, তখন তাদের খেলার বল আবার রানী কিরণমালার ঘরের মধ্যে ঢুকে যায়। বল নিতে হলে আগে বলো, তোমার জীবন কোথায় আছে? আমার শরীরের মধ্যেই থাকবে। না, তুমি ঠিক জানো না। তোমার জীবন তোমার শরীরের মধ্যে নেই। ঠিক আছে ছোট মা, তাহলে আমি কালকে মায়ের কাছে থেকে জেনে এসে তোমাকে বলে যাব। ঠিক আছে, যাও। তাহলে বলটিও তুমি কাল নিয়ে যাবে। উত্তম কুমার তার মায়ের কাছে জানতে চাইল। মা, আমার জীবন কোথায় আছে? না বাবা, এই কথা কাউকে বলা যাবে না, বললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি বিশ্বাস করো মা, আমি কাউকে বলবো না এ কথা। এত যখন জোর করছিস তাহলে বলি শোন, তোর জীবন আছে বাগানের মধ্যে থাকা একটি ব্যাঙের পেটের ভিতর থাকা একটি পাথরের মধ্যে। এই কথা যেন কেউ জানতে না পারে। সহজ সরল রাজপুত্র পরের দিন সকালবেলা সব কথা কিরণমালাকে জানিয়ে দেয়। আর তার সাথে সাথে কিরণমালা রাজপুত্রকে মেরে ফেলার কথা চিন্তা করতে লাগে। এবার পথ পরিষ্কার। এবার ঠিক কোনো উপায়ে উত্তম কুমারকে পথ থেকে সরিয়ে দেব। রাজপুত্রের জীবনের গোপন রহস্য জেনে কিরণমালা মনে মনে অশুভ পরিকল্পনা পাকাপাকি হয়ে গেল। তিনি এক বিশ্বাসঘাতক বৈদ্যকে গোপনে প্রাসাদে ডাকলেন। বৈদ্য, তোমার জন্য বড় পুরস্কার আছে, কিন্তু কাজটি খুব সাবধানে ও নিখুঁতভাবে করতে হবে। রানীমা, আপনার আদেশই আমার ধর্ম। আমি অসুস্থ হওয়ার ভান করব
আর তুমি রাজাকে বলবে রাজবাগানের পুকুরে একটি ব্যাঙ আছে, ওই ব্যাঙের পেটের ভিতরে থাকা তেল মালিশ করলে আমি সুস্থ হয়ে উঠব। ব্যাঙের তেল? হ্যাঁ, আর সেই ব্যাঙটি আজই ধরতে হবে। বৈদ্য মাথা নত করলেন, লোভের কাছে বৈদ্য বিক্রি হয়ে গেলেন। পরের দিন ভোরে কিরণমালা বিছানায় শুয়ে পড়লেন, মুখে কৃত্রিম যন্ত্রণার ছাপ। তিনি অভিনয় করে জোরে জোরে চিৎকার করতে লাগলেন, মহারাজা, তাড়াতাড়ি আসুন, আমার শরীর প্রচন্ড জ্বালা করছে, আমি আর বাঁচব না মনে হয়। কি হলো কিরণমালা? মন্ত্রী, বৈদ্যকে ডাকো। মহারাজা, রানীমায়ের রোগ খুব গুরুতর। এই রোগ সব ওষুধে সারবে না। এই রোগের একটিই মাত্র ওষুধ আছে। যা লাগে তাই করো। রাজবাগানের পুকুরে একটি বিশেষ ব্যাঙ আছে। সেই ব্যাঙটির শরীরে আছে বিশেষ একটি তেল। সেই তেলটি রানীমাজের শরীরে মালিশ করলে রানীমা সুস্থ হয়ে যাবে। সৈন্যরা, অবিলম্বে সেই ব্যাংকটি ধরে আনো। কেউ জানল না এই ব্যাঙটি ছিল রাজপুত্রের জীবনের আধার। এই ব্যাঙের কোনো ক্ষতি হওয়া মানে রাজপুত্রের ক্ষতি হওয়া। সৈন্যরা পুকুর থেকে ব্যাঙটি ধরে আনল। চন্দ্রলেখা কিছু জানতেও পারল না, আর রাজামশাই নিজের অজান্তেই নিজের ছেলের জীবনে ডেকে আনল অন্ধকার। ব্যাঙটি কেটে তার তেল বের করা হলো। তারপর সেই তেলটি কিরণমালার শরীরে মালিশ করা হলো। দারুণ ব্যাপার, ব্যাঙের তেল মালিশ করার পর আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। ঈশ্বরের কৃপা। ঈশ্বর সবার মঙ্গল করো। কিন্তু সেই মুহূর্তেই দূরে নিজের কক্ষে রাজপুত্র উত্তম কুমার নিস্তেজ হয়ে পড়ল। রানী চন্দ্রলেখা চঞ্চল হয়ে পড়ল। আমার ছেলে উত্তম কুমারের কি হলো? সবাই আসুন, দেখুন আমার ছেলে কেমন করছে। এ কি হলো রানী? আমার পুত্রের কি অবস্থা? আমার পুত্রের কি হলো? উত্তম কুমার প্রাণ হারালো। মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্য হয়ে উঠল শোকগ্রস্ত। ব্যাঙের পেটে থেকে একটি উজ্জ্বল পাথর পাওয়া গেল। কিরণমালা খুব গোপনে সেই পাথর দিয়ে একটি মালা বানিয়ে গলায় পরলে। এখন আর কেউ আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। উত্তম কুমার শেষ। সে এই রাজ্যের রাজা হতে পারবো না। এই রাজ্যের রাজা হবে আমার ছেলে। আর আমি ঠিক জানি আমার পুত্র সন্তান হবেই, যেমন করে হোক। প্রসাদে শোকের ছায়া নেমে এলো। রাজা সন্তানের দেহ মাটি চাপা দিতে রাজি হলেন না। তিনি পুত্রের দেহ রেখে দিতে চাইলেন। আমি আমার ছেলেকে মাটির নিচে সমাধি দিতে পারবো না। রাজামশাই, আপনি যদি উত্তম কুমারের শরীর সমাধি দিতে না চান, তাহলে ওই দেহ তো আর বাড়িতে রাখা যায় না। তাহলে যদি আপনি আমকে আদেশ দেন, তাহলে এই গ্রামের বাইরে যে একটা বাগান আছে, ওখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে তার মধ্যে রাজপুত্রর দেহ রেখে দেওয়ার ব্যবস্থা করব। তাই হোক। আমার বিশ্বাস যে আমার পুত্র মরেনি, সে মরতে পারে না। আমি যে এখন কি করি কিছুই বুঝতে পারছি না। গ্রামের বাইরে একটি কুটির তৈরি করে তার মধ্যে রাজপুত্র উত্তম কুমারের দেহ রাখা হলো, আর দেহের পাশে জল ও খাবার দেওয়া হলো। মন্ত্রীপুত্র ধীরেনকে বলা হলো মাঝে মাঝে এসে তার বন্ধুকে দেখে যেতে আর জল ও খাবার দিয়ে যেতে। বন্ধু, তুই আমাকে ছেড়ে চলে গেলি, এটা ঠিক করলি না। দিন যায় রাত যায়, এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। ধীরেন নিয়ম করে প্রতিদিন একবার করে আসে তার বন্ধুকে দেখতে। তখন হঠাৎ একদিন ধীরেন লক্ষ্য করে প্রতিদিন খাবার ও জল শেষ হয়ে যাচ্ছে। ধীরেন গভীর চিন্তায় পড়ে। ধীরেন ভালো করে ঘরের সব কোণ খুঁজে দেখে যে কোথাও কোনো ইঁদুর আছে নাকি, কিন্তু সে ঘরের মধ্যে কোনো কিছু খুঁজে পায় না। এ কি রহস্য? এই খাবারগুলো প্রতিদিন কে খাই? কিছুই তো বুঝতে পারছি না। এক রাতে ধীরেন লুকিয়ে রইল, দেখার জন্য যে রাতের বেলায় খাবারগুলো কে খায়। তখন মধ্যরাত আশ্চর্য একটি ঘটনা ঘটল। ধীরেন, তুই ভয় পাস না।
তুই তুই বেঁচে আছিস? কিভাবে সম্ভব এটা? দিনের বেলায় আমি মৃত, কারণ কিরণমালা, সেই পাথরের মালা, সারা দিন গলায় পড়ে থাকে। রাত্রের বেলায় রাজামশাই এলে সেই মালা খুলে রাখে, তখন আমি প্রাণ ফিরে পাই। তাহলে তো কিরণমালার কাছে থেকে সেই মালা ফিরিয়ে আনতে হবে, না হলে তো তোকে সারা জীবন এইভাবেই থাকতে হবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস, না হলে আমি চিরদিন এভাবেই থাকবো। দুই বন্ধুর চোখ জ্বলে উঠল আশার আলোয়, কিন্তু দুই বন্ধু মিলে ঠিক করতে পারল না কিভাবে সেই পাথর কিরণমালার কাছে থেকে উদ্ধার করবে। সেই সময় পাশের রাজ্যে এক দরিদ্র মা ও তার সুন্দরী কন্যা কষ্টে দিন কাটাতা। একদিন তাদের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো এক অচেনা ভিখারি। মা, তোর মেয়ের ভাগ্যে অদ্ভুত ভাগ্য লেখা আছে। এ কি বলছেন বাবা? আমার মেয়ের ভাগ্যে কি কথা লেখা আছে? তোর মেয়ের বিয়ে হবে হবে এক মৃত মানুষের সঙ্গে। এই কথাটা সবাইকে বললে সবাই খুব হাসাহাসি করবে, কিন্তু মনে রাখিস, আমার কথা কখনো মিথ্যা হয় না। তোর মেয়ের স্বামী মৃত হলেও তোর মেয়ে একদিন রাজরানী হবে। মৃত মানুষের সাথে বিয়ে? ভয় পাবি না, আমার কথা ঠিক হবেই। মৃত মানুষের সাথে বিয়ে হলেও সে একদিন রাজরানী হবে। ভিখারি চলে গেল, কিন্তু কথাগুলো মায়ের মনে গভীর দাগ কাটল। মা সিদ্ধান্ত নিলেন ভবিষ্যৎবাণীর সত্যতা খুঁজে বের করবেন। তাই মেয়েকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন মৃত মানুষের সন্ধানে। আমার কথায় মানুষ হাসলেও আমরা থামব না, এর শেষ দেখেই ছাড়ব। তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেই দিকেই যাব। আমি তোমার কথা শুনব। পথে পথে লোকজন বিদ্রুপ করল। তিনি যাকেই জিজ্ঞেস করে যে গ্রামে কোনো মৃত মানুষ আছে, থাকলে তার সাথে নিজের কন্যার বিয়ে দেবে। এই কথা শুনে সবাই হাসাহাসি করে। মরা মানুষকে বিয়ে করবে? তোমরা পাগল নাকি? হাসুন, আর জোরে জোরে হাসুন। একদিন আপনারা দেখবেন আমার মেয়ে রাজরানী হবে। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে এলো। মা ও মেয়ে পথ হারিয়ে গ্রামের বাইরে এসে পড়ল। দূরে একটা কুটিরে প্রদীপের ক্ষীণ আলো জ্বলছিল। সেই দিকেই মা ও মেয়ে এগিয়ে যেতে লাগলো। কুটিরের ভিতর ছিল রাজপুত্রের উত্তম কুমারের নিথর দেহ। দেহের পাশে রাখা ছিল জল ও খাবার। এমন সময় সেই মা ও মেয়ে সেই কুটিরের ভিতর এসে উপস্থিত হয়। হে কি, এটা কি সেই মৃত রাজকুমার? মা, আমার মনে হচ্ছে এটাই আমার ভাগ্য। তারা সেই রাত্রে কুটিরের ভিতর আশ্রয় নিলেন। মধ্যরাতে হঠাৎ উত্তম কুমারের প্রাণ ফিরে এলো। কে তোমরা, আর তোমরা এখানে কি করছো? তুমি তো মৃত। আমি দিনে মৃত, রাত্রে জীবিত। আমার জীবন এক পাথরের মালার মধ্যে বাঁধা আছে। তাহলে ভবিষ্যৎবাণী মিথ্যা নয়। এমন সময় ধীরেন এলো কুটিরের মধ্যে খাবার নিয়ে। তখন রাতের নিস্তব্ধতায় উত্তম কুমার সব ঘটনা খুলে বলল। কিরণমালা, অর্থাৎ আমার ছোট মা, সেই মালাটি সারাদিন গলায় পড়ে থাকে। রাত্রের বেলায় সেই মালাটি খুলে রাখলে তখন আমি বেঁচে উঠি। আমি তোমাকে এই অবস্থা থেকে উদ্ধার করব। সেই গভীর রাতে রাজপুত্র ও সেই সুন্দরী কন্যা তারা বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল। তুমি কি আমাকে এই অন্ধকার থেকে আলোয় আনতে পারবে? তোমার জীবনই আমার জীবন। রাজপুত্র উত্তম কুমার তার বন্ধু ধীরেনকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দিন যায়, রাত আসে। রাতের বেলায় উত্তম কুমার জীবিত হয়ে স্ত্রীর সাথে কথা বলে, দিনে আবার নিথর হয়ে পড়ে থাকে। অল্প দিনের মধ্যে তাদের এক ফুটফুটে পুত্র সন্তান হয়। এবং মজার বিষয় হল, উত্তম কুমারের পুত্র ঠিক তার মতনই দেখতে হয়। দেখো কেমন রাজপুত্রর মতো দেখতে আমার ছেলে। সে তো আমারই প্রতিচ্ছবি। আমাদের ছেলে একদিন সত্যটা সবার সামনে আনবে আর তোমাকে রাজমহলে ফিরিয়ে আনবে।
ধীরে ধীরে শিশুটি বড় হতে থাকে। বড় হয়ে সে ঠিক তার বাবার মতো দেখিতে হয়। উত্তম কুমারের স্ত্রী একদিন সিদ্ধান্ত নেয়, এবার কিরণমালার কাছে থেকে সেই মালা উদ্ধার করার সঠিক সময় এসেছে। আমি ভিখারি সেজে রাজপ্রাসাদে যাব। ওখান থেকে যেমন করেই হোক সেই মালা আমি উদ্ধার করব। সাবধানে যাও। এখন আমার হাতেই আমার পুত্রের ভবিষ্যৎ। রাজপুত্রের স্ত্রী তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। রাজপ্রাসাদের সামনে ভিক্ষুক বেশে এসে দাঁড়ায় উত্তম কুমারের স্ত্রী। ভিক্ষা দিন মা। এই শিশুটির মুখ একদম আমার পুত্র উত্তম কুমারের মতো। রানীমা, আমার প্রণাম নেবেন। আপনার ছেলে উত্তম কুমার বেঁচে আছে। এটা হলো আপনার নাতি, আর আমি হলাম আপনার বৌমা। কি বলছো তুমি? আমার পুত্র বেঁচে আছে? দিনে মৃত, রাতে জীবিত। তার জীবন কাঠিটিকা কিরণমালার গলায় থাকা মালার মধ্যে আছে। চন্দ্রালেখার চোখ ভরে ওঠে অশ্রুজল। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাহলে ঈশ্বর এখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আমার উত্তম কুমার এখনো বেঁচে আছে। এরপর নিজের কার্যসিদ্ধির জন্য উত্তম কুমারের স্ত্রী যায় কিরণমালার কাছে। প্রণাম নেবেন রানীমা। রানীমা, আপনার কোল শূন্য, সেই জন্য আপনার মন খারাপ, তাই না? কি চাও তুমি? আপনার কোনো সন্তান নেই। আপনি যদি সন্তান চান তাহলে আপনার গলার মালাটি আমাকে দিন। আমি পূর্ব দিকে নিশি নদীতে মালাটি বিসর্জন দেব। তাহলে দেখবেন আপনার কোলে একটা ফুটে পুত্র সন্তান জন্ম নেবে। সত্যি? তুমি সত্যি কথা বলছো? তোমার কথা মতো কাজ হবে তো? আমি মিথ্যা কথা বলি না, আর আমার ভবিষ্যৎবাণী মিথ্যাও হয় না। কিরণমালা এক মুহূর্ত ভেবে মালাতে খুলে দিলেন সেই ভিখারির হাতে। এই নাও মালাটি, কিন্তু তুমি কথা রেখো কিন্তু। আজকেই মুক্তি পাবো। এই হারটি যদি আমি পেয়ে যাই তাহলে সব সমস্যা মিটে যাবে। আমিও আমার পুত্র এবং আমার স্বামী হারিয়ে যাওয়া পরিবার পাবে। কিরণমালার হাত থেকে মালা নিয়ে উত্তম কুমারের স্ত্রী দ্রুত প্রাসাদ ত্যাগ করলেন। তার বুক ভয়ে ধড়ফড় করছে, কিন্তু চোখে দৃঢ়তা। এই মালাতেই আমার স্বামীর জীবন বাঁধা আছে। আজ সব বদলে যাবে। প্রাসাদের প্রাচীর পেরিয়ে তিনি ছুটলেন গ্রামামের বাইরে সেই কুটিরের দিকে, যেখানে দিনে মৃত রাতে জীবিত হয়ে থাকেন তার স্বামী উত্তম কুমার। কুটিরে পৌঁছে তিনি মালাটি উত্তম কুমারের বুকে স্পর্শ করলেন। রাজকুমার, চোখ খোলো। আমি তোমার জীবন কাঠি নিয়ে এসেছি। তোমার জীবন ফিরে আসবে। মুহূর্তে নিথর দেহে সঞ্চার হলো প্রাণের আলো। উত্তম কুমার ধীরে ধীরে উঠে বসলেন। এবার তিনি সম্পূর্ণ জীবিত। দিন রাতের বাঁধন ভেঙে গেছে। আমি তো সত্যিই বেঁচে আছি। হ্যাঁ, তুমি এবার পুরোপুরি মুক্ত। বন্ধু, এবার আর তোকে হারাতে হবে না। তুই এখন সম্পূর্ণ সুস্থ। তিনজনের চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগল। উত্তম কুমার ধীরে ধীরে উঠে বসলেন। উত্তম কুমার জানতেন এবার সত্য প্রকাশ করার সময় এসেছে। তাই সে ঠিক করল আর চুপ থাকা যাবে না। এবার সত্যটা সবার সামনে বলতে হবে। আমি আর লুকিয়ে থাকবো না। এবার আমি রাজপ্রাসাদে ফিরে যাব। সত্যের জয় হবেই, কেউ আটকাতে পারবে না। আমরা সবাই আছি তোর সঙ্গে। রাজপুত্র উত্তম কুমার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রাসাদের পথে রওনা দিল। রাজপ্রাসাদের ফটকে সৈন্যরা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বছর আগে মারা যাওয়া রাজপুত্রকে পুনরায় জীবিত অবস্থায় দেখে। রাজপুত্র, এ কি, আমরা স্বপ্ন দেখছি না তো? না, এটা স্বপ্ন নয়, এটা সত্য। আমি আজও বেঁচে আছি। আমি এতদিন চক্রান্তের শিকার ছিলাম। রাজপুত্র সপরিবারে ফিরে আসার খবর পৌঁছে গেল রাজা ও চন্দ্রলেখার কাছে। আমার ছেলে উত্তম ফিরে এসেছে। মা, আমি ফিরে এসেছি মা। এই অলৌকিক ঘটনা। ঈশ্বর আছেন, তাই আমার ছেলের পুনর্জন্ম হয়েছে। উত্তম কুমার সব ঘটনা খুলে বললেন। সাধুর কথা, ব্যাঙের মধ্যে পাথর হিসাবে থাকা তার জীবন কাঠির কথা, কিরণমালার ষড়যন্ত্র ও মালার রহস্য। পিতা, আমার মৃত্যুর কারণ ছিল কিরণমালার অতিরিক্ত লোভ। কিরণমালাকে সভায় আনা হলো।
তার মুখে ভয়ের চাপ। সে বুঝতে পারল যে তার সব ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। তুমি কি এই ষড়যন্ত্র করেছিলে? আমি ভুল করেছি। হিংসা তোমাকে অন্ধ করেছে আর লোভ তোমাকে ভুল পথ দেখিয়েছে। ছোট মা, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু এই অন্যায়ের শাস্তি হওয়া চাই। রাজা রাগে ফেটে পড়লেন। রাজা এতদিনে কিরণমালার লোভের কথা সব বুঝতে পারলেন। কিরণমালা, তোমার লোভ আর হিংসার জন্য এই রাজ্য শোক দেখেছে। তোমাকে নির্বাসনে পাঠানো হবে। কিরণমালা মাথা নত করে নিজের দোষ স্বীকার করে প্রাসাদ ত্যাগ করলেন। রাজ্যে আনন্দ ফিরে এলো। উত্তম কুমার তার স্ত্রী ও পুত্রকে নিয়ে রাজমহলে প্রবেশ করলেন। আজ থেকে তুমিই হবে আমার উত্তরাধিকারী। আমার বৌমা, তুমি আমাদের পুত্র ও সম্মান দুটোকেই রক্ষা করেছ। আমি শুধু আমার স্বামীর জীবন ফিরিয়ে এনেছি। ধীরেনও পাশে দাঁড়িয়েছিল। সে হাসছিল। বন্ধুত্বের বন্ধন আরো শক্ত হল। সময়ের সঙ্গে উত্তম কুমার সিংহাসনে বসলেন। তার শাসনে সুবর্ণপুরে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হল। লোভের পরিণতি ধ্বংস, আর সত্যের পরিণতি সর্বদাই জয়। প্রাসাদের আকাশে আবার শঙ্খধ্বনি বেজে উঠল। অন্ধকারের পর সূর্যোদয়ের মতো রাজ্যে আলো ফিরে এলো।